Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar, and I have cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685 in year NEET 2022. আমরা চ্যাপ্টার নাম্বার 8 কোষ, যেটা জীবনের গঠনগত এবং কার্যগত একক, তার অলরেডি কিছুটা বার পড়েছি। সেগুলি হচ্ছে যে কিভাবে প্রোক্যারিওটিক কোষগুলি ইউক্যারিওটিক কোষ থেকে আলাদা, এবং তার আগে আমরা জেনেছি কোষ তত্ত্ব, যেখানে আমাদের সোয়ান এবং স্লেডেন একটা কোষ তত্ত্ব দিয়েছিলেন, যেটাকে পরবর্তীতে পরিমার্জিত করেছিলেন কে, রুডolf হার্শি। এবং তিনি বলেছিলেন যে তার মতে নতুন যে সমস্ত কোষগুলি তৈরি হচ্ছে সেগুলো আগের থেকে বর্তমান কোষগুলোর থেকে বিভাজিত হয়ে তৈরি হয়। এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে অবস্থিত বিভিন্ন রকম অংশগুলি আমরা দেখেছিলাম। তারপরে প্লান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা পার্থক্য দেখতে পেয়েছিলাম, যে কিছু কিছু অর্গানেলি রয়েছে যেগুলো, কিছু কিছু অঙ্গাণু রয়েছে যেগুলি প্রাণী কোষে অবস্থিত, আবার কিছু রয়েছে যেগুলো অ্যানিমাল কোষের মধ্যে উপস্থিত কিন্তু প্রাণী কোষে, উদ্ভিদ কোষে নেই। এবার কিছু পার্ট ছিল যেমন কোষ প্রাচীর বা সেল ওয়াল, যেটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে রয়েছে, প্রাণী কোষে অনুপস্থিত। সেরকম সেন্ট্রিওল, যেটা প্রাণী কোষে রয়েছে কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। ওকে, এবার আজ আমরা কন্টিনিউ করছি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ আ সেল, দ্যাট ইজ সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ পর্দাকে অনেক সময় প্লাজমা পর্দা বলা হয়, প্লাজমা পর্দা। এবার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করব, যে সেল মেমব্রেনের যে কম্পোজিশনটা হয় সেটা ইররেসপেক্টিভ অফ দ্য সেল, মানে এইদার এটা প্রোক্যারিওটিক হোক অথবা ইউক্যারিওটিক, সবার ক্ষেত্রেই এদের যে গঠন, সেল মেমব্রেনের যে গঠনটা, সেটা অনেকটা ডিফার করে না। হয়তো কিছু কিছু জায়গায় একটু পার্থক্য দেখতে পাবো, কিন্তু ওভারঅল যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে লিপিড প্রোটিন দিয়ে গঠিত, সেই জিনিসটা প্রায় সিমিলার থাকে। হয়তো কম্পোজিশনে ডিফারেন্স দেখবো, কারো লিপিড বেশি কারো প্রোটিন বেশি, বাট ওভারঅল গঠনটা, এই যে বাইলিয়ার গঠন, সেটা প্রায় সমস্ত জীবের মধ্যেই দেখা যায়। যখন এবার এটাকে ডিটেল স্টাডি এবং বিস্তৃতভাবে গঠনটা জানা গেছে যখন 1950 দশকে ইলেকট্রন মাইক্রোস্কোপি আবিষ্কার হলো। সেই ইলেকট্রন মাইক্রোস্কোপি আবিষ্কার হওয়ার পরে আমরা ডিটেলে বিস্তারে জানতে পেরেছি কোষ পর্দার গঠন সম্পর্কে। তো যখন আমরা কোষ পর্দার গঠন সম্বন্ধে ডিসকাস করি, তখন আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকা, তাই তো, হিউম্যান রেড ব্লাড সেল। এবং হিউম্যান রেড ব্লাড সেল বা মানুষের লোহিত রক্তকণিকা যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপিতে যখন এর গঠন দেখা হলো, তখন এর যে কোষ পর্দার গঠনটা পেয়েছিলাম, সেই কোষ পর্দার গঠনটাই আমরা সাধারণত ডিসকাস করে থাকি। ঠিক আছে, এবার এখান থেকে এই ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডি থেকে এইটুকু জানা গেছে যে কোষ পর্দা সাধারণত কিসের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে লিপিড আর প্রোটিন। অর্থাৎ মেইন কম্পোজিশন বা প্রধান উপাদান হিসেবে কি রয়েছে, লিপিড এবং প্রোটিন। মেজর লিপিড হিসেবে, অর্থাৎ প্রধান লিপিড গুলি কি কি রয়েছে, প্রধান লিপিড রূপে থাকে ফসফোলিপিড। এবার ফসফোলিপিড প্রধান লিপিড থেকে আলাদা, যেন এর মধ্যে কি থাকে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে এতে হচ্ছে একটা ফসফেট গ্রুপের রেসিডিউ থাকে, ফসফেট গ্রুপ আলাদা হয়ে জুড়ে থাকে, তাই এদের নাম ফসফোলিপিড। ওকে, এই ফসফোলিপিড গুলি সজ্জিত থাকে কিভাবে, বাইলেয়ার রূপে। তাহলে বলছে তাহলে এর গঠনটা অনুযায়ী ফসফোলিপিড গুলি এভাবে বাইলেয়ার, দুটো স্তর গঠন করে, এরকম না একটা, মানে যার মধ্যে লিপিড গুলো এভাবে সজ্জিত থাকে যে এদের যে দেখো এবার ভালো করে গঠনটা যদি বলি, তো লিপিডের পুরো গঠনটা যদি ভালো করে দেখি, তো এরকম, যেখানে একটা পোলার হেড আছে। এবার আমি কেন বললাম যে পোলার হেড আর পোলার হেড, প্রথমে দেখো ফসফোলিপিডের গঠনটা। ফসফোলিপিডের গঠন, এটা হচ্ছে সামথিং লাইক একটা ফসফেট গ্রুপ জুড়ে থাকবে কার সাথে, গ্লিসারল গ্রুপের সাথে, সিএইচ সিএইচ টু ওএইচ, এদিকে আর গ্রুপ। দেখো এখানে একটা আর টেল রয়েছে, এই পুরো টেল গ্রুপটা। এবার যেহেতু হাইড্রোকার্বন গ্রুপ, তাহলে এটা হাইড্রোফোবিক, তাই তো, জল বিকর্ষী গ্রুপ। এই পার্টটা হচ্ছে নন পোলার বা হাইড্রোফোবিক, জল বিকর্ষী। আর এই ফসফেট গ্রুপটা যেহেতু পোলার গ্রুপ, তাই জল আকর্ষণ করে, তাহলে হাইড্রোফিলিক।
তাহলে দুটো অংশ রয়েছে একটা ফসফোলিপিড গ্রুপের, সেটা হচ্ছে একটা পোলার হেড আর নন পোলার টেল। এবার যখন আমি মনে করো এটাকে যদি আবার কোষের মধ্যে সজ্জা করতে যাই, তো কোষ আসলে কি? কোষ হচ্ছে একটা ওয়াটারের কম্পার্টমেন্ট, একটা জলের প্রকোষ্ঠ। কিরকম মনে করো, এর এদিকেও জল রয়েছে কোষ পাতা, এদিকেও কোষ রয়েছে, বাইরে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, কোষের বাইরের দিকেও জল, ভিতরেও জল, মাঝখানে রয়েছে লিপিড। এবার বলো যে লিপিডে যেগুলি জল আকর্ষণ করে, তাহলে সেই পার্টগুলো জলের দিকে যাবে, তাহলে এই পার্টগুলো জলের দিকে চলে গেল। আর জল বিকর্ষী পার্টগুলো সেগুলো ভিতরের দিকে থেকে যাবে। তাহলে গঠনটা কিরকম হলো? আমি ক্লিয়ার? তো এখান থেকে কথাটা আসে যে হ্যাঁ, এদের যে জলাকর্ষী পার্ট বা যে পোলার হেড গুলি সেগুলি বাইরের দিকে, আর যে জল বিকর্ষী লেজটা থাকে সেটা কোন দিকে থাকবে? ভিতরের দিকে। যাতে যে নন পোলার টেলটা রয়েছে, যে হাইড্রোকার্বন পার্টটা থাকে নন পোলার যেটা, যাতে সেই পার্টটা কি হয়, জলের থেকে বেঁচে থাকবে। কারণ নন পোলার পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জল বিকর্ষী, তাই তো, জল বিরাগী যে পার্টটা, তাহলে সেই পার্টটাকে যাতে সংরক্ষণ করার জন্য, সেই পার্টটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা এরকম বাইলিয়ার গঠন দেখতে পাই। কারণ যদি এক স্তরীয় হতো, যেদিকে রাখতাম সেদিকে কি হতো? জলের দিকে যেত। যদি এক স্তরীয় হতো ভাবো এরকম, তাহলে এদিকেও জল পেত, বা যদি এরকম রাখতাম এদিকে জল পেত। তো এই জন্যই কি করা হয়েছে, দ্বিস্তরীয় গঠন করা হয়েছে, যাতে পোলার পার্টটাকে সুরক্ষিত রাখা যায় ভিতরের দিকে। ওকে। এবার তার সঙ্গে ফসফোলিপিড মেমব্রেনে কিছু কিছু জায়গায় কোলেস্টেরল পাওয়া যায়। কোলেস্টেরল একটা টাইপের লিপিড আমরা জানি, স্পেশাল টাইপের একটা লিপিড, তাই তো, সেটাও কোষ পাতা পাওয়া যায়। এবং কোলেস্টেরল কি করে? কোলেস্টেরল সাধারণত কোষ পর্দার যে মোবিলিটি বা কোষ পর্দার যে যেটাকে বলি যে তুমি দেখবে কোষ পর্দাটা কিছু রকম মুভমেন্ট করতে সক্ষম। হয়তো কখনো এরা ফ্লিপ কিরকম করে, এইগুলো রয়েছে। তো এদের মধ্যে হতে পারে এরা ল্যাটারাল মুভমেন্ট করতে পারে, এভাবে এখানে গেল এখানে চলে আসলো। আবার অনেক সময় হয় ফ্লিপ ফ্লপ, এখানে গেল এখানে গেল। তো এই যে মোবিলিটি, অনেক সময় কোষ পাতার এই লেয়ার গুলোর মধ্যে মোবিলিটি দেখা যায়, এবং সেটাতে মেইনলি হেল্প করে কোলেস্টেরল। ওকে। পরবর্তীতে আমরা আরো বেশি কি করলাম, বায়োকেমিক্যাল যখন অ্যানালিসিস করা হলো, যখন এদের জৈব রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা ভালোভাবে করা হলো, তখন দেখা গেল যে সেল মেমব্রেনের কাজ মধ্যে শুধুমাত্র প্রধান লিপিড থাকে। এটা হিউম্যান আরবিসির কথাই বলছি, লোহিত রক্তকণিকায়। কারণ মানব শরীরে আমরা দেখেছি যে লিপিড মেইন পার্ট হচ্ছে, কিন্তু শুধু লিপিড নেই, লিপিডের সঙ্গে প্রোটিন রয়েছে এবং কার্বোহাইড্রেট। এবং এই যে রেশিওটা লিপিড আর প্রোটিনের, প্রোটিন আর লিপিডের যে রেশিওটা, এটা ভ্যারি করে প্রত্যেকটা কোষ থেকে কোষের, কোষের প্রকার অনুযায়ী এর রেশিওটা বা অনুপাতটা চেঞ্জ হয়। যেমন মানব শরীরের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে হিউম্যান বিং এর যে এরিথ্রোসাইট বা আরবিসি, লোহিত রক্তকণিকা, তাতে প্রায় 52% প্রোটিন থাকে এবং 40% লিপিড। প্রোটিনের শতাংশ প্রায় 52%, আর 40% লিপিড। দেখা যাচ্ছে প্রোটিনের সংখ্যাটা বেশি। ওকে। বাকি যে 8% থাকে সেখানে হয়তো কিছু কোলেস্টেরল এন্ড কার্বোহাইড্রেট, কিছু কার্বোহাইড্রেট গ্রুপ, এগুলো সব জুড়ে থাকে। এবার ডিপেন্ডিং অন দ্য ইজ অফ এক্সট্রাকশন, কত সহজ ভাবে, তাহলে এইটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে প্লাজমা মেমব্রেনে বা কোষ পর্দার মধ্যে উপস্থিত প্রোটিন গুলোকে যে আমরা শ্রেণী বিভাগ করি, সেটা শ্রেণী বিভাগ করার এটা কি কি বলে, মেইন কার বেসিসে, কিসের উপর নির্ভর করে আমরা একটা শ্রেণী বিন্যাস করছি? তো সেই আহ, কিসের উপর না, ডিপেন্ডিং অন দ্য ইজ অফ এক্সট্রাকশন, কত সহজে তাদেরকে আলাদা করা যায়। এবার কিছু প্রোটিন রয়েছে যেগুলি হচ্ছে মেমব্রেনের মধ্যে একদম ইন্টিগ্রেটেড, অর্থাৎ কিছু প্রোটিন রয়েছে তো পর্দার মধ্যে একদম অন্তস্থ, ইন্টিগ্রেটেড, অন্তস্থ। তাহলে সেগুলোকে আমরা কি বলি? অন্তস্থ প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু প্রোটিন রয়েছে ইন্টিগ্রাল প্রোটিন, যেগুলো অন্তস্থ, হয়তো পুরোপুরি ভিতরে চলে আসে, বা অল্প 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 অর্ধেক পার্ট, পার্শিয়ালি বারিড, হয় সম্পূর্ণরূপে নিমজ্জিত, তাহলে আংশিকভাবে নিমজ্জিত, সেগুলো হচ্ছে ইন্টিগ্রাল বা অন্তস্থ প্রোটিন। অন্তস্থ প্রোটিন। আর কিছু রয়েছে যেগুলো শুধুমাত্র পৃষ্ঠের মধ্যে উপস্থিত, এটা সারফেস এই উপরের দিকে শুধু থাকে, এরা ভিতরে আসে না, বাইলেয়ারকে, লিপিড বাইলেয়ারকে ক্রস করে না। তাই সেগুলোকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন বা পৃষ্ঠ, পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন। ওকে, তো দুটো পার্থক্য বোঝা গেছে। এবার এখানে দেখো, এটা একটা ফ্লুইড মোজাইক মডেল দেওয়া হয়েছে, যেখানে লিপিড বাইলেয়ার দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি এই প্রোটিনটা সম্পূর্ণরূপে নিমজ্জিত,
এই প্রোটিনটা সম্পূর্ণরূপে নিমজ্জিত। কিছু প্রোটিন হচ্ছে যে এগুলো দেখো পার্শিয়ালি নিমজ্জিত, আংশিকভাবে নিমজ্জিত। তাহলে এগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তঃস্থ প্রোটিন, যদি বাইরের লেয়ারের মধ্যে ঢুকে যায়। আর কিছু প্রোটিন রয়েছে যেগুলি সম্পূর্ণরূপে ভিতরে লিপিড বাইরে আসেনি, বরঞ্চ পৃষ্ঠতলের মধ্যে থাকে। যেমন এই প্রোটিনটা দেখো, এই প্রোটিনটাকে দেখো। তো এই প্রোটিনগুলো বাইরের দিকে রয়েছে, তাই এদেরকে বলে পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। তার সঙ্গে কিছু কিছু জায়গায় বলেছিলাম কোলেস্টেরল থাকে। এই যে কোলেস্টেরল, কোলেস্টেরল রয়েছে। তার সঙ্গে কার্বোহাইড্রেটটা কিভাবে জুড়ে থাকে না, কার্বোহাইড্রেট হয়তো প্রোটিনের সঙ্গে জুড়ে থাকতে পারে, আবার লিপিডের সঙ্গে ডিরেক্টলি জুড়ে থাকতে পারে। লিপিডের সঙ্গে জুড়লে আমরা তাকে বলবো গ্লাইকোলিপিড, প্রোটিনের সঙ্গে জুড়লে বলবো গ্লাইকো প্রোটিন। তাহলে এভাবে প্রোটিন, কার্বোহাইড্রেট এভাবে সজ্জিত থাকে। Okay? তো একটা মডেল, যে মডেলটা সাধারণত কোষ পর্দার গঠন ব্যাখ্যা করার জন্য ডিসকাস করা হয়, সেটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসনের দেওয়া ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক নকশা অনুযায়ী একটা, এই মডেল অনুযায়ী কোষ পর্দা কি, কোষ পর্দা ইজ নাথিং বাট, এটা হচ্ছে লিপিড যে দ্বিস্তরীয় যে লিপিড অণুগুলি, লিপিড অণুগুলি যে দ্বিস্তরীয় গঠনটা রয়েছে, যার কারণে একটা অর্ধ তরল প্রকৃতি আসে এদের মধ্যে। এবং এই অর্ধ তরল প্রকৃতির কারণেই প্রোটিন মলিকিউল গুলি, প্রোটিন অণুগুলি পার্শ্ব চলনে সক্ষম। বাইরে লিপিড বাইরের মধ্যে এরা মুভমেন্ট করতে পারে প্রোটিনগুলি, ঠিক আছে। এবং এই অ্যাবিলিটি টু মুভ উইদিন দ্য মেমব্রেন ইজ মেজার্ড অ্যাজ ফ্লুইডিটি, এবং এটাকেই বলে যে কোষ পর্দার তারলত্ব। আমরা আগে বলতাম কোষ পর্দা কিভাবে তরলতা আছে, আমরা দেখেছি তো কোষ পর্দার মধ্যে বিভিন্ন রকম মুভমেন্ট হয়ে থাকে প্রোটিনের, প্রোটিন অণুগুলি সাধারণত পার্শ্ব চলন দেখা যায়। সেটা কি জন্য, যে না এই লিপিড অণুগুলি এভাবে সজ্জিত থাকে যে এদের মধ্যে একটা আর্ধ তরল সংগঠন চলে আসে, কোয়াসি ফ্লুইড নেচার, যার কারণে ফ্লুইডিটি আসে। ওকে। এবং এই ফ্লুইড নেচারের জন্যই, এবং এই ফ্লুইড নেচারই হচ্ছে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা, যেমন হচ্ছে কোষের বৃদ্ধি, ঠিক আছে, আন্তঃকোষীয় সংযোগ সংগঠন করা, তেমনি ক্ষরণ সিক্রেশন, এন্ডোসাইটোসিস এবং কোষ বিভাজন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকাতে, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে কোষ পর্দা, এই তারল্যটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে। এবার এখানে আমরা কোষ পর্দার একটা স্পেসিফিক এবং খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ ডিসকাস করতে যাচ্ছি। আমি আমি প্রথমেই বলেছিলাম যে কোষ পর্দা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল অর্থাৎ অর্ধ ভেদ্য। এরকম কথা কেন বলেছিলাম, জাস্ট বিকজ যে সেমি পারমিয়েবল অর্থাৎ এরা সমস্ত রকম পদার্থগুলিকে পাস করতে দেবে না মেমব্রেনের থ্রু, কিছু সিলেক্টেড পার্টিকেলকে বা কিছু পদার্থকে হয়তো এরা পাস করতে দেবে। যেমন হয়তো কিছু সলিউশনকে পাস করতে দিতে পারে, বা সলিউটের মধ্যে কিছু সলিউট, এই জন্য এদেরকে বলছে সেমি পারমিয়েবল। সেমি সাধারণত তখন ইউজ করা হয় যখন শুধুমাত্র সলিউশন পাস করতে পারবে, সলিউট পাস করতে পারে না, সেটাকে বলা হয় সেমি পারমিয়েবল। তো কোষ পর্দার মধ্যে এরকম একটা দেখা যায়, কোষ পর্দা বেসিক্যালি সিলেক্টিভ পারমিয়েবল হয়, আর কিছু কিছু সলিডই পাস করতে পারে, যারা পোলার, তাই তো, এরকম টাইপের। এবার দেখো, যেগুলো পোলার সেগুলো সাধারণত পাস করতে পারে না, নন পোলার লিপিড সলিউবল যারা, তাহলে লিপিডে দ্রাব্য সেই সমস্ত মলিকিউল গুলো পাস করতে পারে। কিভাবে ডিসকাস করছি দেখো। তো মেমব্রেন যেহেতু সিলেক্টিভ পারমিয়েবল, যেখানে বলাই আছে মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল, কোষ পর্দা হচ্ছে সাধারণত, কোষ পর্দা কিরকম, কোষ পর্দা হচ্ছে প্রভেদক ভেদ্য, সিলেক্টিভ পারমিয়েবল হচ্ছে প্রভেদক ভেদ্য। অর্ধভেদ্য হচ্ছে যেখানে শুধুমাত্র সলিউশনটা যেতে পারে, সলিউট যেতে পারবে, সলভেন্ট শুধুমাত্র যেতে পারে, যেখানে দ্রাবক যেতে পারবে না, দ্রাব্য যেতে পারবে সেটা। এবার এখানে কি, অনেক মলিকিউল আছে যেগুলি কোন রকম এনার্জির, কোন রকম শক্তি ক্ষয় ছাড়াই, এমনি শক্তি ব্যবহার ছাড়াই মেমব্রেনের এপার থেকে ওপারে যেতে পারে, তাদের পরিবহন সম্ভব। সেগুলোকে বলে প্যাসিভ ট্রান্সপোর্ট বা নিষ্ক্রিয় পরিবহন, কোন রকম শক্তির প্রয়োজন হয়নি। এবার কোন সমস্ত মলিকিউল গুলি এরকম হয়, সাধারণত যে সমস্ত মলিকিউল গুলো একদম নিউট্রাল, নিউট্রাল সলিউট গুলি, নিউট্রাল সলিড গুলো এভাবে যেতে পারে। এবং এটা কিভাবে হয়, এটা না সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। এবং কিভাবে হয়, যেন এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, যে এইদিকে বেশি ঘনত্ব আর এদিকে কম ঘনত্ব, তো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, সিম্পল ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এদের মুভমেন্ট হয়। এবার এই ঘটনাটি যখন জলের ক্ষেত্রে হয়, জল যখন তার জলের
বেশি ঘনত্ব থেকে জলের কম ঘনত্বের দিকে, তাহলে জল যেখানে বেশি আছে সেখানে সলিউট কম, তাহলে সলিউটের কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পাস করলে সেটাকে বলে অভিস্রবণ প্রক্রিয়া বা অসমোসিস। এবার যে সমস্ত মলিকিউল গুলো মনে করো পোলার বা মেরু, জড়, আহ, জলাকর্ষী মলিকিউল গুলি, সেগুলি যেহেতু দ্বিস্তর বা লিপিড মলিকিউল, লিপিড কি, লিপিড সাধারণত হচ্ছে জল বিকর্ষী এবং নন পোলার, তাহলে সেই পোলার পার্ট গুলোকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে যখন এটা পাস করতে যাবে সেই লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে, তখন পাস করতে পারবে না। তো এই পোলার মলিকিউল গুলো সাধারণত যেতে পারে না, এদের কি প্রয়োজন হয়, এদের প্রয়োজন হয় ক্যারিয়ারের বা একটা পরিবাহক। তাহলে এদের কোষ পদার্থের পরিবহন হওয়ার জন্য পদার্থ কিছু বাহক প্রোটিনের প্রয়োজন হয়। এবার কিছু মলিকিউল রয়েছে যেগুলি কোষে বেশি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, তাহলে সেখানে কোনো রকম এনার্জি প্রয়োজন হবে না, তাহলে এগুলোকে বলা হয় ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়া কিন্তু যেটা সাহায্য করা হচ্ছে বাহক প্রক্রিয়ার মাধ্যমে। এবার কিছু রয়েছে যেখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকেও কিছু পদার্থ যায়। এবার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে গেলে অবশ্যই আমার শক্তির প্রয়োজন হবে। এবার শক্তি যদি ইউজ হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হবে সক্রিয় প্রক্রিয়া, তাহলে সেই সমস্ত পরিবহনকে বলা হয় সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প যে ভালো করে লক্ষ্য করো, এই দুটো, এই তিনটে সোডিয়ামকে বের করছে, এই দুটো পটাশিয়াম ভিতরে আছে। তো এই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো এভাবে শক্তির ব্যবহার হলে তখন সেটাকে বলি সক্রিয় পরিবহন, শক্তি যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলছি নিষ্ক্রিয় পরিবহন। এবং কোষ পদার্থের দুটোই হয়। যে সমস্ত মলিকিউল সাধারণভাবেই লিপিডের দ্রাব্য, তারা ইজিলি, বা নিউট্রাল মলিকিউল বা খুব ক্ষুদ্র ক্ষুদ্র মলিকিউল গুলি সাধারণত কারা পাস করে, স্মল নন পোলার লিপিড সলিবল, এদের হয় সিম্পল ডিফিউশন। এবং পোলার মলিকিউল গুলো, বিগ মলিকিউল, বিগ বা লার্জ মলিকিউল, তাই তো, পোলার লিপিড ইনসলিবল মলিকিউল গুলো, এবার এদের কাছে দুটো অপশন থাকে, এদের ফ্যাসিলিটেটেড ডিফিউশনে যাবে অর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে। বাহক প্রোটিনের প্রয়োজন হবে কারণ এরা লিপিডের দ্বিস্তরকে পাস করতে পারে না। ওকে, এটুকু ছিল কোষ পর্দা সম্পর্কে। এবার আরেকটা জানি যে কোষ পর্দা ছাড়াও একটা সংরক্ষণের মাধ্যম থাকে কোষের মধ্যে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এবং এটা সমস্ত রকম কোষের মধ্যে থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে, yes, ফাঙ্গিতে, ছত্রাকে থাকে, প্লান্টে থাকে, অ্যানিমালে, প্রাণী কোষের মধ্যে থাকে না, ব্যাকটেরিয়ার মধ্যেও মাইকোপ্লাজমার মধ্যে থাকে না। এবার কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হচ্ছে একটা জড় দৃঢ় গঠন, নন লিভিং পার্ট, মনে রাখবো এটা জড় পদার্থ, জড় গঠন এবং খুবই দৃঢ়, যেটা কোষের প্লাজমা পর্দার বাইরের দিকে কোষের যে সব থেকে বহির পর্দা হিসেবে কাজ করে, বহির আবরণ হিসেবে কাজ করে। এর কাজ কি? এর কাজ যেহেতু জড় এবং খুব দৃঢ়, তাহলে এটা একটা শেপ মেনটেন করে রাখে, তাহলে কোষের আকার নিয়ন্ত্রণ করে রাখা। এবং সেই সমস্ত ছাড়াও কোন রকম মনে করো যদি যান্ত্রিক আঘাত, মেকানিক্যাল কোনো ড্যামেজ হয় বা কোনো ইনফেকশন আসছে, সংক্রমণ হচ্ছে, সেগুলোর হাত থেকেও রক্ষা করে। এছাড়াও সেল ইন্টারঅ্যাকশন, কোষ এবং কোষের মিথস্ক্রিয়া বজায় রাখতে, অবাঞ্ছিত কিছু বৃহৎ অণু, মনে করো অনেক বৃহৎ বৃহৎ অণুগুলি, যে আনডিজাইরেবল ম্যাক্রোমলিকিউলস, সেই অবাঞ্ছিত বৃহৎ অণুগুলির প্রবেশেও বাধা দেয়। ঠিক আছে, এবার সাধারণত এদের গঠন কি হয়, তো অ্যালগির ক্ষেত্রে এই কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত, অ্যালগিন, গ্যালাকট্যান, সেলুলোজ হচ্ছে প্রধান কোষ পদার্থ, প্রধান উপাদান, যদি কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, তাছাড়াও গ্যালাকট্যান, ম্যানান এগুলো থাকে, এবং ক্যালসিয়াম কার্বনেটও কিছু কিছু কেসে আছে। প্লান্টের ক্ষেত্রে উদ্ভিদ কোষে যদি দেখি, উদ্ভিদ কোষে পুরোটাই সেলুলোজ যে প্রধান, সেলুলোজ ছাড়াও হেমিসেলুলোজ, পেকটিন এবং প্রোটিন থাকে। ওকে, আর ফাঙ্গাইয়ের ক্ষেত্রে এটা সাধারণত কাইটিন নির্মিত হয়। এবার সাধারণত তুমি যদি ভালো করে লক্ষ্য করে থাকো, তো কোষ প্রাচীর সাধারণত কিরকম হয়, একটা তরুণ উদ্ভিদ কোষ যদি নিই, তো সেই তরুণ উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরটি রয়েছে, সেই কোষ প্রাচীরটি এটা কোষ পর্দা, আর এটা বাইরে একটা কোষ প্রাচীর, কোষ প্রাচীর বাধা হচ্ছে, দেখো এটা কোষ প্রাচীর। তো এই প্রাথমিক কোষ প্রাচীরটা যেটা হয়,
তরুণ উদ্ভিদ কোষ যেটা থাকে সেটা গ্রোথে, দ্যাট ইজ ক্যাপেবল অফ গ্রোথ, অর্থাৎ সেটা বৃদ্ধিতে সক্ষম। এবং যত বেশি কোষ ধীরে ধীরে পরিণত হতে শুরু করে, তখন এর ভিতরের দিকে আর একটা গৌণ কোষ প্রাচীর নির্মিত হতে শুরু করে। ভিতর থেকে আরো কিছু ডিপোজিশন হয়, এবং ডিপোজিশন হয়ে গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি করে। আমি ক্লিয়ার? ওকে। ক্যালসিয়াম পেকটেট। এবার এছাড়াও মনে করে এখানে একটা কোষ রয়েছে, তাহলে এটা প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল হয়ে গেল। প্রথমে যেটা আসবে আর্লি লাইফে সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, পরে যেটা ডিপোজিশনের ফলে তৈরি হবে সেটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর। এবার দুটো কোষের মাঝখানে, এখানে একটা কোষ রয়েছে, এখানে একটা কোষ রয়েছে, দুটি কোষের এরকম দুটো কোষ প্রাচীর রয়েছে, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে, দুটোই আছে, সেকেন্ডারি প্রাচীর দেখালাম। এবার এছাড়াও এদের মাঝখানে একটা লেয়ার থাকে মধ্যচ্ছেদা, বা যেটাকে মিডিল ল্যামেলা বলা হয়, মধ্যচ্ছেদা, দুটির মাঝখানে অবস্থিত। এবার এটা সাধারণত কি দিয়ে নির্মিত? এটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট নির্মিত, যেটা দুটো নেইবারিং সেলকে বা দুটো প্রতিবেশী পার্শ্ববর্তী কোষগুলোকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে। এবং এই কোষ প্রাচীর বা মধ্যচ্ছেদা যেটাই হোক, এগুলোকে অনেক সময় প্লাজমোডেসমাটা নামে একটা গঠন থাকে। এটা দেখো, এটা কোষ প্রাচীর। হ্যাঁ, প্লাজমোডেসমাটা নামে একটি গঠন রয়েছে, যেটি কি করে এই মধ্যচ্ছেদা বা কোষ প্রাচীরকে অনুপ্রস্থ ভাবে কি করে, ছেদ করে দুটি সাইটোপ্লাজমের মধ্যে সংরক্ষণ করতে সক্ষম। এই গঠনটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, যেটা পার্শ্ববর্তী কোষের সাইটোপ্লাজম গুলিকে কানেক্ট করে। ওকে, চলো এবার পর্দা বুঝে গেলাম, কোষ পর্দা। কোষ পর্দা কোষ প্রাচীর হয়ে গেল, তাহলে আউটার মেমব্রেন বা বহিঃসীমানা হয়ে গেল। এবার আমরা দেখছি যে কোষের ভিতরে কি কি রয়েছে। যেহেতু ইউক্যারিওটিক কোষ পরিচিত, অবশ্যই এর মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলি আসবে সেগুলি বেশিরভাগই হচ্ছে পর্দা দিয়ে, একটা বহিঃসীমানা রূপে পর্দা থাকে সবগুলির মধ্যে, মেমব্রেন বাউন্ড অর্গানলি সবগুলি, তাই তো? ওকে। এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম, এটা যদি নামটা ঠিকভাবে আমরা ডিফাইন করতে পারি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এন্ডোমেমব্রেন অর্থাৎ অন্তঃপর্দা তন্ত্র। পর্দার ভিতরের দিকে একটা সিস্টেম থাকে, বা সিস্টেম কথাটির অর্থ হচ্ছে সেখানে একের বেশি পার্ট রয়েছে, একের বেশি অঙ্গযুক্ত। আমরা যখন অর্গান সিস্টেম বলি তখন কি একের বেশি অর্গান ইনক্লুডেড, তাই তো? সেরকম অর্গান এখানে যদি সিস্টেম বলছি, তাহলে বেশি অবশ্যই একের বেশি অঙ্গাণু কানেক্টেড থাকবে। এবং অন্তঃপর্দা কেন বলছি, যে কারণ যখন আমরা একটা সাইটোপ্লাজম দেখি, সাইটোপ্লাজমের মধ্যে যখন আমি বিভিন্ন রকম কোষ অঙ্গাণুগুলি দেখি, তখন দেখা যায় যে সেগুলি সাধারণত গঠনগত এবং কার্যগত দিক থেকে পর্দাবৃত হয়। সাধারণত পর্দাবৃত হয়, হ্যাঁ পর্দাবৃত হয়, এবং তার সঙ্গে এরা গঠন এবং কার্যগত দিক থেকে একে অপরের থেকে আলাদা থাকে। কিন্তু এদের মধ্যে বেশি এরা কি করে, অনেক অঙ্গগুলো রয়েছে যেগুলি এদের কাজগুলো, এবার কিছু কিছু অঙ্গ রয়েছে যেগুলির কাজগুলো কোঅর্ডিনেটেড, অর্থাৎ সমন্বয়িত হয়। যেমন এখানে দেখো, এইটা হচ্ছে কোষ, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনটা যে আউটার মেমব্রেন, যেটা বহিঃপর্দা, সেটা যদি কন্টিনিউ হয়ে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে আসছে গলগি বডি আর লাইসোজোম এবং ভ্যাকুওলও আসে এর মধ্যে, কোষ গহ্বর। কেন? কারণ তোমরা দেখবে এদের কাজগুলি হয়তো এখান থেকে প্রোটিন নির্মিত হলো, প্রোটিন এমআরএনএ সিনথেসিস করলো, এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হলো, সেই প্রোটিন গুলো এখানে রাইবোজোম যে উপস্থিত থাকে সেই রাইবোজোম দিয়ে প্রোটিন হলো, প্রোটিন গুলি তারপর ভেসিক্যাল রূপে গলগি বডির মধ্যে দিয়ে প্যাকেজিং হয় সেখানে, এবং লাইসোজোমের মাধ্যমে সেটা খরিত হয় বা সঞ্চিত হতে পারে কোষ গহ্বরের মধ্যে। তো দেখছো এদের কাজগুলি বিভিন্নভাবে সমন্বয়িত। তো যখন এই সমস্ত বিভিন্ন অঙ্গাণুগুলি, অনেক অঙ্গ রয়েছে যেগুলির কাজগুলি সমন্বয়িত, এবং সেগুলি কি কি, সেগুলি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্তঃপর্দা জালক, পারক, এছাড়াও গলগি বস্তু,
লাইসোজোম এবং কোষগহ্বর। কিন্তু আবার অনেক, এবার এটা জিজ্ঞেস করা হয় না যে কারা এর পার্ট, কারা পার্ট হলে তুমি ইজিলি বলে দেবে জি আর, তাই তো, গার্ল সিস্টেমও বলে এটাকে, গার্ল সিস্টেম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম আর ভ্যাকুয়াল। ঠিক আছে, কিন্তু কারা এর পার্ট না এটাও জিজ্ঞেস করা হয় যে অন্তঃমেরুন তন্ত্র কারা এর মধ্যে আসবে না। তো এর মধ্যে আসবে না এটা মনে রাখবো যে কারা একদম নিজেদের মধ্যে অন্তঃপ্রত্যয় তন্ত্র থেকে সম্পূর্ণরূপে যা কাদের কাজগুলি আলাদা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম। এদের কাজগুলি সম্পূর্ণরূপে সমন্বিত নয় এই অন্তঃপ্রত্যয় সাথে। ওকে, তাই এদেরকে অন্তঃপ্রত্যয় তন্ত্রের মধ্যে গণ করা হয় না। ওকে, ক্লিয়ার? একদম। চলো, নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক জালিকা। এটাকে জালিকা কেন বলছি, তুমি যদি ভালো করে লক্ষ্য গঠনটা দেখো, অনেকটা ঠিক প্যাঁচানো জালের মতো এটা, দেখো অনেক জালিকা টাইপের তৈরি করেছে ভিন্ন ভিন্ন ভাবে। তো এই জন্য এর নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক। প্লাজমার মধ্যে অবস্থিত, ভিতরে প্লাজমার দিকে অবস্থিত এবং একটা জালকের মতো। ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে যখন ইউক্যারিওটিক কোষকে দেখা গেছে, তখন দেখা গেছে যে অনেকগুলো নেটওয়ার্ক বা জালক টাইপের রয়েছে, এবং সেই জালকগুলো কি দিয়ে তৈরি? কিছু নলাকার গঠন দিয়ে তৈরি, ক্ষুদ্র নলাকার গঠন, যেগুলো জালক আকারে কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, স্ক্যাটার্ড রূপে থাকে। এদেরকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি ভালো কথা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এভাবে জালকের মাধ্যমে একটা জাল টাইপের তৈরি করছে নলাকার গঠনগুলো দিয়ে। এর ফলে এ পুরো সাইটোপ্লাজমকে দুভাগে ভাগ করে দিয়েছে। একটা পার্ট যেটাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, এই জালকের কি করে কোষের অভ্যন্তরীণ অঞ্চলকে দুটো প্রকোষ্ঠে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে লুমিনাল, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অবস্থিত, আর একটা হচ্ছে এক্সট্রা লুমিনাল। লুমিনাল যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, আর বাকি যে পার্টটা থাকে সাইটোপ্লাজমের, তাহলে এই যে পার্টটা যেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে রয়েছে, এটা হচ্ছে লুমিনাল পার্ট। আর বাইরের সাইটোপ্লাজমের বাকি অংশটা হচ্ছে এক্সট্রা লুমিনাল। লুমিনাল আর এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট বলেছিলাম। যখনই পর্দা আসবে, পর্দা আসলেই সে সাইটোপ্লাজমকে দুটো ভাগ করে দেবে, নিজের একটা প্রকোষ্ঠ থাকবে সেই কোষাঙ্গনে, আর বাইরে একটা। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পুরো একটা জালকের মতো অনেক বড় একটা প্রকোষ্ঠ তৈরি করছে। ঠিক আছে, পুরো ভেতরে প্রকোষ্ঠটা হচ্ছে লুমিনাল প্রকোষ্ঠ, আর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এক্সট্রা লুমিনাল। তাই তো। এবার এন্ডোপ্লাজমিক জালকের বহিঃগাত্রে অনেক সময় রাইবোজোম জুড়ে থাকে, এভাবে রাইবোজোম গুলি জুড়ে থাকে অনেক সময় বাইরের দিকে। এবার যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের গায়ে রাইবোজোম জুড়ে থাকে, সেগুলি তাহলে যদি সেগুলোকে আমরা টাচ করে দেখি, হাত দিয়ে দেখি, তাহলে হাত দিয়ে না, যেভাবে হাত দিয়ে দেখতে হবে। এবার সেগুলো দেখতে কি রকম লাগবে? সেগুলো কি মসৃণ হবে? অবশ্যই না। জন্ম হয় এরকম গাছের গায়ে যদি রাইবোজোম জুড়ে থাকে জালকের, তাহলে সেটা দেখতে অমসৃণ লাগবে। তাহলে সেগুলোকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালক, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যাদের গায়ে কোনো রকম রাইবোজোম নেই, যেমন এইগুলি দেখো, এই নলাকার গঠনগুলি দেখো, এই নলাকার গঠনগুলোর গায়ে কোনো রাইবোজোম নেই, দেখতে একদম মসৃণ লাগছে, তাহলে এইগুলোকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক জালক বা স্মুথ এন্ডোপ্লাজমিক জালক। এবার রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আমরা একটু আগে প্রকারের কোষে পড়েছিলাম যে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন গঠন করা, প্রোটিন সিনথেসিস করা। তাহলে যাদের স্টোরি, এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? রাইবোজোম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালকের কাজই হবে, এর কাজ তাহলে হচ্ছে প্রোটিন গঠন করা এবং সেগুলোকে সিক্রেশন করা। গঠন করার পরে সেটাকে ক্ষরণ করার কাজও হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। এবার ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের আউটার মেমব্রেনের, তাই তো, নিউক্লিয়াসের যে বহি পর্দা রয়েছে, বহি পর্দাটার সেটাই নির্বিচ্ছিন্ন ভাবে অবস্থান করে। ওকে, সেটা একটা কন্টিনিউয়াস পার্ট বলতে পারো। এটা আউটার মেমব্রেন, এটা মানে আউটার মেমব্রেন, সে আউটার মেমব্রেন কন্টিনিউয়াস হয়ে গেছে। আর যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক জারক যে অংশটা রয়েছে, সেটার মধ্যে প্রধান কাজ হচ্ছে, যেহেতু জায়গাতে রাইবোজোম নেই, তার প্রধান কাজ হচ্ছে লিপিড তৈরি করা। এবং কি লিপিড বলতে, প্রাণী কোষে কোন কোন লিপিড রয়েছে সেগুলি হচ্ছে, এবং অ্যানিমাল কোষে মানে প্রাণী কোষের মধ্যে লিপিড বলতে আমরা কি বুঝি? সাধারণত হরমোন গুলি, যত রকম স্টেরয়েড হরমোন রয়েছে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, গ্লুকোকর্টিকয়েডস, এই সমস্ত স্টেরয়েড হরমোন গুলি সিনথেসিস করে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এস ফর স্মুথ, এস ফর স্টেরয়েড, এটা মনে রাখতে পারি। ঠিক আছে, চলো, তাহলে প্রথম পার্টটা হয়ে গেল অন্তঃপ্রদান তন্ত্রের।
সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এখান থেকে প্রোটিন গুলি তৈরি হলো। এবার প্রোটিন গুলোকে, মনে করো এখান থেকে খাবার তৈরি হয়ে গেল, নিউক্লিয়াস ছিল হেডকোয়ার্টার, অর্ডার রিসিভ করেছে, অর্ডার রিসিভ করে সেখান থেকে খাবার তৈরি হলো এন্ডোপ্লাজমিক। এবার সেই খাবারটাকে প্যাকেজ করতে হবে, কোনো মডিফিকেশন দরকার হলে মডিফিকেশন করা। এই যে প্রোটিনের মডিফিকেশন, প্যাকেজিং, এই ঘটনাগুলো কোথায় হচ্ছে, কোথায় এর পরিমার্জিত হবে, কোথায় সেটাকে ভালোভাবে প্যাকেজিং করা হবে, তো সেইটা করা হয় একটা অঙ্গাণুর মধ্যে, সেটা হচ্ছে গোলগি বস্তু। ক্যামিলো গলগি এটা প্রথম দেখেছিলেন এবং তার নামে এর নাম হয়েছে গলগি বস্তু। তিনি দেখেছেন যে গলগি বস্তু কিছু না, অনেকগুলি আহ চাকতির মতো, চ্যাপ্টা চ্যাপ্টা চাকতি, ঠিক আছে, এরকম চাকতির মতো অনেকগুলি থলি থাকে। এবার এগুলি একটি অপরের সঙ্গে সমান্তরাল ভাবে বিস্তৃত, দেখা যায় সমান্তরাল ভাবে বিস্তৃত এভাবে একে অপরের সাথে। এবার ভালো করে যদি এর গঠনটা আমরা লক্ষ্য করে থাকি, তো গোলগি বস্তুর গঠনটা এরকম হয়, এরকম সাধারণত এদের গঠনগুলি চাকতির মতো অবস্থান করে, সিস্টানি বা থলি এভাবে। তো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার গলগি সিস্টার্নি গুলো কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জ, কনসেন্ট্রিক্যালি মানে এটা মনে করো সেন্টার, তো মনে হচ্ছে না কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জ, সেভাবে দেখো লাইক দিস, কনসেন্ট্রিক্যালি এভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে সাধারণত, একদম সন্নিকটে সমকেন্দ্রিক ভাবে, একটা কেন্দ্র মানে রাখো, সমকেন্দ্রিক ভাবে সবগুলো সজ্জিত হয়ে থাকে। এবার এর ফলে দুটো সারফেস তৈরি হয়, একটা হচ্ছে উত্তল দিক, একটা অবতল দিক, কনভেক্স আর কনকেভ পার্ট। যে এবং এই কনসেন্ট্রিক্যাল এগুলো কোথায় পাবো আমি, এই যে সমকেন্দ্রিক সজ্জিত এই থলিগুলো কোথায় পাওয়া যায় সাধারণত, নিউক্লিয়াসের কাজে, কারণ নিউক্লিয়াসের এখানেই রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে ঠিক থাকে এই গলগি অ্যাপারেটাস গুলো, গলগি বস্তুগুলো। এবারে দুটো তল হয়ে যায়, একটা হচ্ছে উত্তল দিকটা, এই যে উত্তল দিকটা দেখতে পাচ্ছ, এরকম যদি হয়, এরকম এরকম যদি হয়, তো এর একটা উত্তল দিক থাকবে, একটা অবতল দিক থাকবে। উত্তল দিকটাকে বলা হয় সিস তল, আর যেটা অবতল দিক সেটাকে বলা হয় ট্রান্স বা পরিণত তল। এবার শীষ তলটাকে সাধারণত, শীষ তল দিয়ে কি হয়, শীষ দিয়ে সাধারণত প্রোটিনের তৈরি হওয়ার পর আসে, আর ট্রান্স দিয়ে বেরিয়ে যায়। তাই এই ট্রান্স পার্টটাকে অনেক সময় বলা হয় ম্যাচিউরিং ফেজ বা পরিণতি তল, কারণ পরিণত হওয়ার পর এখান দিয়ে বেরিয়ে আসবে। ওকে, চলো এবারে সিস এবং ট্রান্স যেগুলি রয়েছে, দুটো তল যদি ভালো করে দেখি এই গলগি বস্তু, তাহলে দুটোই কিন্তু আলাদা আলাদা, এবং তবে এরা ভিতরের মধ্যে নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড। এরা হয়তো সম্পূর্ণভাবে ভিন্ন কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। ওকে, কাজ কি, আমি বলেছিলাম এর কাজ হচ্ছে প্যাকেজিং করা, প্যাকেট তৈরি করা, প্যাকেট যেগুলো এসে ম্যাটেরিয়াল সেগুলো প্যাকেজ করা, প্যাকেজিং দ্য ম্যাটেরিয়ালস। এবং তার সঙ্গে ইন্টারসেলুলার টার্গেট বা বাইরে যদি বের করতে হয়, এখান থেকে প্রোটিন এলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আশেপাশে গলগির মধ্যে প্যাকেট হওয়ার পর এবার এইদের এটা সঞ্চিত হয়ে থাকতে পারে, বা ইন্টারসেলুলার কোনো টার্গেট রয়েছে এখানে পাঠাতে হবে, অথবা বাইরে খরণ করতে হবে, সেটাই হবে তার বেসিসে প্যাকেজ করা, বা সেটা ইন দা ফর্ম এদের ইন্টারসেলুলার কোষের মধ্যে উপস্থিত কোনো টার্গেটে ট্র্যাক করা, বা বাইরের নির্দিষ্ট কোনো স্থানে পৌঁছে দাও, কোষের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছে দাও, বা বাইরে কোথাও খনন করা। এবার যে ম্যাটেরিয়াল গুলো প্যাকেজ হয় সেগুলো কি রূপে প্যাকেজ হয়, সেগুলো ভেসিক্যাল বা থলি রূপে সজ্জিত হয়, এবং সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে থলি রূপে তৈরি হলো প্রোটিনের পার্ট গুলো, ফিউজ হয় কোথায়, সিস তলের মধ্যে, সিস বা যেটা ছিল উত্তল তলটা, সেদিকে আসে এবং এর ম্যাচুরিং ফেজ দিয়ে পাস করে, পরিণতির তল দিয়ে পাস করতে 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 আলটিমেটলি সম্পূর্ণরূপে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাই সবসময় গোলগি বস্তুগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছেই থাকে, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খুব ঘনিষ্ঠ হয়, কেন, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যা তৈরি হচ্ছে, তাই তো, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম রয়েছে, এর থেকে যে সমস্ত প্রোটিন গুলো তৈরি হয়, সেই সমস্ত প্রোটিন গুলোই তো মডিফাই হচ্ছে আমার গলগি অ্যাপারেটাস, গলগি বস্তু সিস্টেম নিতে, তার অবশ্যই এরকম ঘটা থাকবে কাছাকাছি। ধরো আমি খাবার তৈরি করছি বা আমি প্যাকেজ করতে এসেছি, তো আমি প্যাকেজিং তো কাছেই তো রাখবো না, আমি ধরে না দূরে রাখবো জিনিসটাকে, সেটাই গলগি সিস্টেমের মধ্যে এই প্রোটিন গুলোর পরিবর্তন হয় তারপরে। ওকে, এছাড়াও গলগি অ্যাপারেটাস আরো কিছু স্পেসিফিক, যেমন গ্লাইকো
প্রোটিন এবং গ্লাইকোলিপিড, জি 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 মনে রাখতে পারো, জি জি। গলগি বস্তু, গলগি প্রোটিন, সরি গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড এই সমস্ত সংশ্লেষণে সাহায্য করে। সাধারণ লিপিড স্টেরয়েড হরমোন এগুলো কে সিনথেসিস করেছিল? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড কে তৈরি করে, কে সংশ্লেষ করে, সেটা হচ্ছে গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন। সেগুলো কে করে? গলগি অ্যাপারেটাস। ওকে, এবার গলগি থেকে এই সমস্ত পদার্থগুলি বেরিয়ে গেল। এবার আরো একটা পর্দাবিত অংশ, কিছু একটা কোষাঙ্গাণু রয়েছে যার নাম লাইসোজোম। তো এই লাইসোজোমের কাজ কি? লাইসোজোম হলো একটা পর্দাবিত থলির গঠন, যেখানে গলগি বস্তু যে সমস্ত প্যাকেজ প্রক্রিয়া, যেগুলি গলগি বস্তু প্যাকেজ করছে, তো তো এই সময় কিছু থলি তৈরি হয়, যেগুলোকে আমরা বলি লাইসোজোম। পর্দা থাকে বাইরের দিকে, পর্দার ভিতর একটা থলি। এবার দেখা যায় যে এগুলোর মধ্যে প্রায় অনেক রকম এনজাইম থাকে, প্রায় অল টাইপ অফ হাইড্রোলিক এনজাইম। যত সমস্ত আদর বিশ্লেষক উৎসেচকগুলি রয়েছে প্রায় সবগুলি, যেমন হাইড্রোলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট, অর্থাৎ যারা কার্বোহাইড্রেটকে ভাঙবে কার্বোহাইড্রেট, প্রোটিনকে ভাঙবে প্রোটিয়েস, লিপিডকে ভাঙবে লাইপেজ। তাহলে এই সমস্ত হাইড্রোলেজ গুলি, যতগুলি হাইড্রোলেজ রয়েছে, আদর বিশ্লেষক, সমস্ত রকম প্রায় সমস্ত আদর বিশ্লেষক উৎসেচকগুলি থাকে আছে ওর মধ্যে প্রায়। তবে একটা জিনিস মনে রাখবো যে এরা শুধুমাত্র অ্যাসিডিক পিএইচ এ কাজ করে। যখন এদের মধ্যে পিএইচটা 7-এর কম হবে, তাহলে H+ কনসেন্ট্রেশন যখন খুব বেশি হবে, তাই এরা শুধুমাত্র সেই আম্লিক পিএইচ এই কাজ করে, অ্যাসিডিক পিএইচ। এবং এরা কিসে সক্ষম? না, আমরা জানি কার্বোহাইড্রেট বা শ্বেতসার, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত রকম ম্যাক্রোমলিকিউল গুলির বা বৃহৎ অণুগুলির পরিপাক ঘটাতে সক্ষম লাইসোজোম। লাইসোজোম তৈরি করতে হলো গলগি বডি যখন প্যাকেজিং করছিল সেই পাথওয়েতেই তৈরি হয়। নেক্সট আসছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। কোষ গহ্বর একটা ইউনিক লার্জ কোষ গহ্বর, বা একটা অনেক বড় বৃহৎ কোষ গহ্বর। কার ক্যারেক্টারিস্টিক ফিচার ছিল? প্লান্ট সেলের। তো উদ্ভিদ কোষের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কোষ ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল হিসেবে বা কোষ গহ্বরে থাকে। কোষ গহ্বর, কোষ গহ্বর হচ্ছে একটা মেমব্রেন বাউন্ড স্পেস, একটা পর্দাবিত অঞ্চল সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। এতে সাধারণত কি থাকে? জল, বিভিন্ন রস এবং অনেক বর্জিত পদার্থগুলি, রেচন পদার্থ, কোষের অপ্রয়োজনীয় কিছু পদার্থ সজ্জিত থাকে। এবার এর যে মেমব্রেনটা একটা একক পর্দা দিয়ে আবৃত থাকে, সেই পর্দার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট। এবং আমি বলেছিলাম উদ্ভিদ কোষের প্রায় 90%, হ্যাঁ উদ্ভিদ কোষের প্রায় 90% অংশটাই কোষ গহ্বর দিয়েই জুড়ে থাকে, কোষ গহ্বর জুড়েই থাকে, কোষ গহ্বরই থাকে। এবার উদ্ভিদের ক্ষেত্রে টোনোপ্লাস্ট সাধারণত কি করে? টোনোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন রকম আয়ন বা অন্য অন্যান্য বস্তুর পরিবহনে সহায়তা করে। সাধারণত কি হয়, সাইটোপ্লাজমের তুলনায় এদের মধ্যে উপস্থিত যে আয়নগুলো বা অন্য পদার্থ, এদের ঘনত্ব খুব বেশি হয়। দ্যাট ইজ ওয়াই এই টোনোপ্লাস্টটা কি করে, একটা টোনোপ্লাস্ট মনে করে সেমি পারমিয়েবল মেমব্রেন রূপে কাজ করে, আর এর অ্যাক্রসে অভিস্রবণ প্রক্রিয়া হয়ে থাকে সাধারণত। এছাড়াও কিছু ভ্যাকুয়াল রয়েছে, যেমন কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, সংকোচনশীল গহ্বর। সংকোচনশীল গহ্বর এর কাজ কি? অসমোরেগুলেশন করা, বা অসমোরেগুলেশন এবং রেচন প্রক্রিয়া সাহায্য করা, রেচন এবং অভিস্রবণীয় চাপ অসমোরেগুলেশন করা। এবার এছাড়াও কিছু প্রতিষ্ঠা রয়েছে যারা নিজেদের খাবারগুলোকে এরকম গহ্বরের মধ্যে সঞ্চয় করে রাখে, সেগুলো হলো ফুড ভ্যাকুয়াল বা খাদ্য গহ্বর। খাবারগুলোকে খাবারগুলোকে নিজেদের মধ্যে আত্মসাৎ করার পরে সেগুলোকে এভাবে গহ্বরের মধ্যে সঞ্চয় করে রাখে। ওকে, তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেম বা অন্তঃপদ তন্ত্র হয়ে গেল। কি কি ছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কানেক্টেড উইথ গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাস থেকে লাইসোজোম, আর হচ্ছে ভ্যাকুয়াল। এবার আসছি এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট 9 এরকম কিছু অঙ্গাণু, সেগুলি প্রথম আসছে মাইটোকন্ড্রিয়া। এক বছর একে মাইটোকন্ড্রিয়নও বলা হয়। তো যদি মাইটোকন্ড্রিয়াকে বিশেষভাবে রঞ্জিত না করা যায়, তাহলে সাধারণত এরা তুমি মাইক্রোস্কোপে দেখা যায় না। কিছু স্পেশাল স্টেন, কিছু রঞ্জক অ্যাপ্লাই করলে তবে এদেরকে দেখা যায়। সাধারণত এদের নাম্বার খুব ভ্যারিয়েবল হয়। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষের মধ্যে ডিপেন্ড করে যে কোষ কি রকম কাজ করছে।
যে কোষের মধ্যে বেশি শক্তির প্রয়োজন, যে বেশি কার্য, শারীরবৃত্তীয় কার্যবৃত্তির উপর ডিপেন্ড করেই এদের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হয়। যারা বেশি কাজ করে তাদের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যাবে, আর যারা অনেক কম অ্যাক্টিভ, তাদের বেশি কাজ নেই যে কোষগুলো, সেই কোষগুলোতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক কম। ওকে, এদের আকার আকৃতিও বিভিন্ন ভাবে দেখা যায়, তবে সাধারণত এরা সসেজ প্রকৃতি, সসেজ আকারে হয়। সসেজ মানে নলাকার, সসেজ খাবার খেয়ে সসেজ খেয়েছো, সেরকম নলাকার বা বেলন আকার বলতে পারো, সিলিন্ড্রিকাল। ওকে, 0.2 থেকে 1 মাইক্রোমিটার সাইজের, তার সাইজটা আইডিয়া চলে আসে। প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ান, এরা হচ্ছে দ্বি পর্দাবৃত, তাহলে দুটি পর্দা থাকবে। দেখো গঠনটা দেখো, গঠনটা এরকম, এরকম সিলিন্ড্রিকাল, সিলিন্ডার দেখেছো এরকম সিলিন্ডার, এরকম একটা সিলিন্ডার, এক্সাক্ট এরকম নয়, যদি ভালো করে লক্ষ্য করি তো মনে করে এইটা এরকম, এরকম টাইপ। আর আমি মাঝখানে কেটে দিয়েছি, মাঝখানে যদি আমি কেটে দিই তাহলে আমি এরকম একটা পার্ট পাচ্ছি। এই পার্টটার মধ্যে দেখানো হয়েছে, দেখো বাইরে একটা পর্দা রয়েছে, ভিতরে আর একটা পর্দা রয়েছে। বাইরের পর্দাটা হচ্ছে বহির পর্দা, অন্তঃপর্দা। দুটোর মাঝখানে যে অঞ্চলটা, তাহলে সেটাকে কি বলবো? অন্তঃপর্দা। দুটো পর্দার মাঝখানে, তাহলে অন্তঃপর্দা স্থান। দেখি, এবার দেখো প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া হচ্ছে কিরকম, দ্বিপর্দা আবৃত, যার মধ্যে কি থাকে, বাইরের দিকে থাকে হচ্ছে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। অন্তঃপর্দা কাজ কি, এবং এরা দুজন মিলে কি করে, ভিতরের দুটো একস কম্পার্টমেন্ট, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া বাইরে সাইটোপ্লাজম, আর মাইটোকন্ড্রিয়া ভিতরে লুমেনের ভিতরে। তাহলে এরা মাইটোকন্ড্রিয়ার একদম যে ভিতরে অন্তঃপর্দার ভিতরে যদি দেখি, তাহলে সেখানে কি অন্তঃপ্রকোষ্ঠ, যেখানে আমি পাবো ইনার কম্পার্টমেন্ট, যেটা ফিল্ড উইথ ডেন্স হোমোজেনাস সাবস্টেন্সেস। অন্তঃপ্রকোষ্ঠটা সমসত্ব গাঢ় পদার্থ দিয়ে পূর্ণ, যেটাকে আমরা সাধারণত মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সও বলে থাকি, ম্যাট্রিক্স বা ধাত্র। মনে রাখবো এটা হোমোজেনাস সাবস্টেন্স, সমসত্ব, সবগুলোরই প্রায় একই রকম প্রকৃতি। বহিঃপর্দা কি করে, বহিঃপর্দা হচ্ছে বাইরের, বহিঃপর্দাটি কি করে, বহিঃপর্দা হচ্ছে কোষ সংখ্যাগুলির অবিচ্ছিন্ন সীমানা তৈরি করে একটা বাইরের দিকে। বাইরের দিকে এটা দেখো, দেখো কন্টিনিউয়াস, কোন রকম কি নেই, কন্টিনিউয়াস একটা। আর ভিতরের দিকে ইনার মেমব্রেন যেটা রয়েছে, অন্তঃপর্দা, অন্তঃপর্দা গুলো সাধারণত ম্যাট্রিক্সের দিকে এরকম দেখাচ্ছে, আমি একটু কেটে দেখাই। এই অন্তঃপর্দা গুলো, এটা বহিঃপর্দা, আর এই অন্তঃপর্দা গুলো ধাত্রের দিকে এরকম ভাঁজ হয়ে যায়, বুঝতে পারছি? এই যে ভাঁজ গঠন করে, সেই ভাঁজগুলিকে বলা হয় কৃষ্টি, এগুলোকে বলে কৃষ্টি, এক বছর বলে কৃষ্টা। এবার এই কৃষ্টিগুলি যদি হয়, দেখো সাধারণত এরকম টাইপের হতো, তার সার্ফেস এরিয়া কম হতো। এবার যখন ভাঁজ হয়েছে, দেখো এদের সার্ফেস এরিয়া বৃদ্ধি পেয়েছে না, পৃষ্ঠতল কত বেশি বৃদ্ধি পেয়েছে। যত বেশি পৃষ্ঠতল হবে তত বেশি সংখ্যক এনজাইম বাউন্ড করতে পারবে। মেসোজোমের কাজটা অনেকটা এরকমই ছিল, বেশি এনজাইম কাজ করবে তাহলে বেশি পরিমাণে রেসপিরেশন রিঅ্যাকশন গুলো হবে, শ্বসন ক্রিয়াগুলো হবে। তাই কৃষ্টির কাজ কি, প্রধানত সার্ফেস এরিয়া বা পৃষ্ঠতল বৃদ্ধি করা। আমরা জানি, হ্যাঁ, বহিঃপর্দা অন্তঃপর্দা দুটোরই কাছে কিছু স্পেসিফিক এনজাইম, নির্দিষ্ট কিছু উৎসেচক রয়েছে যেগুলো মাইটোকন্ড্রিয়ার কাজে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন করা, সবাত শ্বসন মাইটোকন্ড্রিয়াতে। এবং এরা কিভাবে শক্তি তৈরি করে, শক্তি কি রূপে সঞ্চয় করে, সেগুলো হচ্ছে এটিপি রূপে। এটিপির রূপে কোষের মধ্যে শক্তি উৎপন্ন হয়। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। আই থিঙ্ক ছোটবেলা থেকে অনেকবার শুনে এসেছি কোষের শক্তি ঘর, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কারণ সবার শ্বসনের মাধ্যমে এটিপি রূপে শক্তি তৈরি করে, শক্তি নির্মাণ করে মাইটোকন্ড্রিয়া। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরো কিছু জিনিস থাকে, সেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটি এক চক্রাকার ডিএনএ থাকে, একটি চক্রাকার ডিএনএ, কিছু আরএনএ, এছাড়াও রাইবোজোম থাকে। আমি বলেছিলাম রাইবোজোম শুধুমাত্র সাইটোপ্লাজমে নয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডে থাকে, তো রাইবোজোমও থাকে। এবং রাইবোজোমের কোন রাইবোজোমটি হয়, 70S প্রোক্যারিওটের শরীরে যেটা থাকে,
সেই রাইবোজোমটাই দেখা যায়। ওকে, প্রোটিন সংশ্লেষের জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো দরকার সেগুলো এখানে থাকে। তো এবং মাইটোকন্ড্রিয়া আমরা দেখেছি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভাজনও দেখা যায়, মাইটোকন্ড্রিয়া নিজেদের মধ্যেই ভাগ বিভাজন করতে সক্ষম বাই ফিশন প্রক্রিয়া। তো এর না বেশিরভাগ ফিচার গুলো কিন্তু প্রোক্যারিওটিক কোষকে ডিফাইন করে। প্রোক্যারিওটিক কোষ ফিশনের মাধ্যমে বিভাজন করে, নিজের কাছে এর একচক্রী ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, নিজের মেকানিজম রয়েছে ডিএনএ রেপ্লিকেশনের, নিজের কাছে 70s রাইবোজোম রয়েছে, তাই তো। তো আসলে এটা একটা থিওরি, একটা থিওরি অনুযায়ী এরকম যে আসলে কি ছিল, প্রোক্যারিওটিক কোষগুলি এই ছোট মোটো অ্যারোবিক কিছু প্রোক্যারিওট ছিল যেগুলোকে এনগালফ করে নিয়েছিল, এবং সেগুলি এখন এভাবে মাইটোকন্ড্রিয়া রূপে অবস্থান করে প্রোক্যারিওটের মধ্যে, ইউক্যারিওটের মধ্যে। ঠিক আছে। আর একটা ছিল সবুজ রঙের সালোক সংশ্লেষকারী পার্ট, সেটা ছিল প্লাস্টিড, সেটাকে হচ্ছে উদ্ভিদ কোষগুলি এভাবে এনগালফ করে নিয়েছে। এরকম একটা থিওরি রয়েছে, পড়বে। এই জন্য এর গঠনটা অনেকটা প্রোক্যারিওটের মতোই। ওকে, ধরো নেক্সট আসছি সেটার উপরেই, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কি? প্লাস্টিড হলো উদ্ভিদ কোষ এবং ইউগ্লিনয়েডের মধ্যে, বেশ কত রকম উদ্ভিদ কোষ রয়েছে বা সব উদ্ভিদ কোষে এবং ইউগ্লিনয়েডের মধ্যে পাওয়া যাবে, কিন্তু প্রাণী কোষের মধ্যে পাবো না। কোথায় পাওয়া যায়? অল প্লান্ট সেল অ্যান্ড ইউগ্লিনয়েডস। এরা আকারে খুব বড় হয়, তো সহজে মাইক্রোস্কোপের মধ্যে পাওয়া যায়, কোনো রঞ্জকের প্রয়োজন হয় না আলাদা করে। এবার এবার এদের নিজেদের শরীরে, এরা নিজেদের কাছে কিছু সুনির্দিষ্ট রঞ্জক থাকে বলে এরা সুনির্দিষ্ট কিছু বর্ণ সৃষ্টি করে। যেমন রঞ্জক পদার্থ কি রকম রয়েছে? যদি রঞ্জক পদার্থ সবুজ রঙের হয় তাহলে সেটাকে বলি ক্লোরোপ্লাস্ট। যদি সবুজ ছাড়া অন্য অন্য রং বেরঙের হয় তাহলে বলি ক্রোমোপ্লাস্ট। যদি কোনো রকম রং না থাকে তাহলে সেটাকে বলি লিউকোপ্লাস্ট। তাহলে বেস্ট অন কোন টাইপের রঞ্জক এদের শরীরে রয়েছে তার বেসিসে প্লাস্টিডকে তিন ভাগে ভাগ করা যায়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে যেগুলিতে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড পিগমেন্ট, ক্যারোটিনয়েড রঞ্জক, যেগুলি প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষ। তোমরা যখন সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়বে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে লাইট এনার্জি, সূর্যের মধ্যে যে, সূর্যের আলোকের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে ট্র্যাপ করা, সেই শক্তিটাকে আবদ্ধকরণ করা, ট্র্যাপিং অফ লাইট এনার্জি। কিভাবে লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন, সেটা সালোক সংশ্লেষ চ্যাপ্টারে তোমরা পড়বে। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্টের মধ্যে হচ্ছে দ্রাব্য ক্যারোটিনয়েড রঞ্জক, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল, এই সমস্ত যেগুলো থাকে। এই সমস্ত পিগমেন্ট থাকার কারণে এরা বিভিন্ন কালার হয়, বাদামি রঙের, বিভিন্ন অনেক রঙের হয়, অরেঞ্জ, রেড, ইয়েলো, বিভিন্ন রঙের হয়। সবুজ হলে সেটা ক্লোরো, বাকি রং বেরঙের হলে ক্রোমো। ক্রোমো মানে কালার। এবার লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে, এরা হচ্ছে কালারলেস প্লাস্টিড, এদের কোনো রং নেই। লিউকো মানে হচ্ছে রংবিহীন, কালারলেস প্লাস্টিড হচ্ছে লিউকোপ্লাস্ট, সরি। এবার এদেরও বিভিন্ন রকম শেপে হয়ে থাকে, এবং এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নিউট্রিয়েন্ট বা পরিপোষকগুলিকে সঞ্চয় করে রাখা, পরিপোষকগুলি সঞ্চয় করে রাখা। যেমন অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? শ্বেতসার, এক্সাম্পল পটেটো, আলু। এলআইওপ্লাস্ট, এর নামটা ভালো করে দেখি তাহলে আমরা বলতে পারি কি। এলআইও, ও আই এল, দেখা যাচ্ছে ও আই এল, তাহলে এটা হচ্ছে অয়েল বা ফ্যাট, এগুলোকে সঞ্চয় করে। উদাহরণ দেওয়া নেই, ছাড়ো। এছাড়া অ্যালিউরোপ্লাস্ট, আমরা জানি অ্যালিউরাল লেয়ার থাকে প্রোটিনের, তাহলে প্রোটিন সঞ্চয় করে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে এটা সাধারণত জিজ্ঞেস করা হয়ে থাকে। লিউকোপ্লাস্ট তিন টাইপের হতে পারে, ডিপেন্ডিং অন কোন টাইপের পরিপোষক এরা সঞ্চয় করে। যদি এরা অ্যামাইল, শ্বেতসার সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট, যদি অয়েল বা তেল শোধিত করে সঞ্চয় করে, তেল বা লিপিড, তাহলে সেটা এলাইরোপ্লাস্ট। আর যদি প্রোটিন সঞ্চয় করে তাহলে তাহলে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। ওকে, এবার বেশিরভাগ ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্টের গঠন আমরা একটু ডিটেলে দেখতে আসি। ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকে, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড। ওকে, তো ক্লোরোপ্লাস্টের গঠন একটু ডিটেলে বুঝতে চাইছি যে সবুজ উদ্ভিদের পাতার মধ্যে, গ্রিন প্লান্টের যে লিফ রয়েছে সেগুলোতে মেসোফিল নামে একটা কোষ থাকে পাতার মধ্যে। সেই মেসোফিল কোষের মধ্যে এই ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। ওকে,
এবার এরা এরা সাধারণত অনেক রকমের হতে পারে। এরা হতে পারে লেন্স শেপড, ওভাল, স্ফেরিক্যাল, চাকতির মতো ডিস্কয়েড, অনেক সময় রিবন শেপ, এরকম রিবন ফিতাকৃতির হয়, ফিতার ন্যায় হয়। এবং প্রতিটা কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট ভ্যারি করে, বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন সংখ্যায় থাকে। যেমন ক্লামাইডোমোনাস, এটা অ্যালগি, যার প্রায় একটা কোষে একটা করে ক্লোরোপ্লাস্ট থাকে। আবার অনেক অ্যালগির গ্রিন অ্যালগা রয়েছে, যেমন গ্রিন অ্যালগা যেমন ক্লামাইডোমোনাস, আর হচ্ছে গ্রিন অ্যালগি, সবুজ অ্যালগি একটা ক্লামাইডোমোনাস, আমাদের একটা কোষের মধ্যে একটাই ক্লোরোপ্লাস্ট। অন্যদিকে এটা মেসোফিল তুলে নাও, সেখানে 20 থেকে 40টা মেসোফিল, 20 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট প্রত্যেকটা কোষের মধ্যে রয়েছে। ওকে, গঠনের দিক থেকে দেখতে গেলে মাইটোকন্ড্রিয়ার অনেক সাদৃশ্য দেখা যায়। এরা হচ্ছে কিরকম, ডাবল মেমব্রেন বাউন্ড, দ্বিপর্দা বিশিষ্ট। এর মধ্যে যে ইনার অন্তঃপর্দাটা রয়েছে ক্লোরোপ্লাস্টের, সেটা রিলেটিভলি লেস পারমিবল, অনেক কম পারমিবল হয়, ভিতর থেকে কিছু বাইরে যেতে দেয় না। এবং এর ফলে এই যে ভিতরে যে প্রকোষ্ঠটা, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, তো ইনার মেমব্রেনের ভিতরে যে পার্টটা রয়েছে, সেই পার্টটাকে আমরা বলি স্ট্রোমা। অন্তঃপর্দা দিয়ে যে সীমাবদ্ধ স্থানটা, সেটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে ভালো করে যদি লক্ষ্য করে দেখি, তো স্ট্রোমার মধ্যে দেখা যায় যে অনেকগুলি চ্যাপ্টা আকৃতির পর্দার ভিতরে অনেকগুলো থলি ভাবে সজ্জিত থাকে, যেগুলোকে আমরা বলি থাইলাকয়েড। যেগুলো কি বলা হয়, থাইলাকয়েড। এবং এই থাইলাকয়েড গুলো এরকম পিলারের মতো সজ্জিত হয়, মানে স্তম্ভ প্রকৃতি সজ্জিত স্তম্ভের মতো তৈরি করে, যেগুলোকে আমরা বলে থাকি গ্রানা। অনেকগুলো কয়েন যদি রেখে দাও, 5 টাকার কয়েন গুলো, 10 টাকার কয়েন যদি এভাবে সজ্জিত করে রেখে দাও, দেখবে এরকম একটা পিলারের মতো হচ্ছে না, একটা স্তম্ভের মতো, এগুলোকে বলে গ্রানা। এক বছর বলে গ্রানাম। ওকে, দুটো গ্রানা, এরকম গ্রানা রয়েছে। অনেক সময় কি হয়, দুটো গ্রানার মধ্যে কিছু গ্রানা রয়েছে, এবার কিছু এভাবে দুটো গ্রানার মধ্যে কানেকশন দেখা যায়, যেগুলো হয় ইন্টার গ্রানাল থাইলাকয়েড। তাহলে কিছু থাইলাকয়েড রয়েছে যেগুলো গ্রানার মধ্যে সজ্জিত থাকে, তাহলে সেগুলোকে বললাম ইন্টার গ্রানাল থাইরয়েড। গ্রানার মধ্যে রয়েছে ইন্টার গ্রানাল থাইলাকয়েড। আবার কিছু মেমব্রেনাস টিবিউল রয়েছে, অনেক এরকম নলাকার থাইলাকয়েড, যেগুলো হচ্ছে সংযোগের চ্যাপটা পর্দার ভিতর নালিকা দেখা যায়, অনেক পর্দার ভিতর নালিকা দেখা যায়, দুটো থাইলাকয়েড এভাবে থাইলাকয়েড কানেক্ট করে। তাহলে সেগুলোকে কি বলা হয়? যেহেতু এই ল্যামেলা গুলি কোথায় অবস্থিত, স্ট্রোমার মধ্যে, কারণ গ্রানার মধ্যে তো নেই, সাধারণত স্ট্রোমার মধ্যে রয়েছে। তাহলে এই দেখে এখানে দেখো, এইগুলি রয়েছে থাইলাকয়েড গুলি, গ্রানা। এবার এই স্ট্রোমা, এই ল্যামেলা গুলি দেখো কানেক্ট করছে, এগুলো কোথায় অবস্থিত, স্ট্রোমার মধ্যেই। তাই এই ল্যামেলা গুলোকে কি বলা হবে, স্ট্রোমা ল্যামেলা। এদেরকে কি বলা হয়, স্ট্রোমা ল্যামেলা, স্ট্রোমা ল্যামেলি। ওকে, এদের কাজ কি তাহলে, থাইলাকয়েড গুলি, বিভিন্ন ভিন্ন গ্রানামের মধ্যে যে থাইলাকয়েড গুলো রয়েছে, সেই থাইলাকয়েড গুলি কানেক্ট করা, সংযোগ করা। এবার থাইলাকয়েড যদি ভালো করে দেখো, থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যেও, থাইলাকয়েডের মেমব্রেন ভালো করে যদি ভেঙে দেখি, থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে একটা অংশ থাকে, একটা স্থান থাকে, যে স্থানটাকে আমরা বলি লুমেন, যেটাকে বলা হয় লুমেন। এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে, ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা রয়েছে, সেখানে কিছু এনজাইম থাকে। সেই এনজাইম গুলির কাজ কি, সেই এনজাইম গুলির কাজ হচ্ছে বিভিন্ন রকম কার্বোহাইড্রেট, প্রোটিন, এ সমস্ত কিছু সংশ্লেষ করা। কারণ আমরা জানি যে উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় কোথায় হয়ে থাকে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে, স্ট্রোমার মধ্যেই হয়ে থাকে। ওকে, ডার্ক রিঅ্যাকশন। এবং তাছাড়া আমি বলেছিলাম যে প্লাস্টিডের মধ্যেও, প্লাস্টিডও একটা প্রকারের টাইপের কোষী মতো গণ্য করা হয়। তো এর মধ্যেও এর নিজের কিছু ডিএনএ মলিকিউল, এর রাইবোজোম, 70s প্রকৃতির রাইবোজোম, ডিএনএ, কিছু আরএনএ, এসব জিনিসগুলো রয়েছে। ক্লোরোফিল পিগমেন্ট গুলো কোথায় থাকে, ক্লোরোফিল পিগমেন্ট গুলি এই থাইলাকয়েডের মধ্যেই সজ্জিত থাকে। ঠিক আছে, চলো, রাইবোজোম 70s প্রকৃতির। আচ্ছা, তো এই যে এতক্ষণ ধরে রাইবোজোম রাইবোজোম করছি, অ্যাজ ইউজুয়াল রাইবোজোম, রাইবোজোম আছে একটা পর্দাবিহীন গঠন, এটা ইউক্যারিওট প্রোক্যারিওট দুটোর মধ্যেই পাওয়া যায়। প্রথম এটাকে দেখেছিলেন ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে জর্জ প্যালেড, এবং তিনি এর নাম দিয়েছিলেন রাইবোজোম। রাইবোজোম সাধারণত দুটো পার্ট নিয়ে গঠিত, সেটা হচ্ছে একটা রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ। নিউক্লিক অ্যাসিড মানে কি, নিউক্লিওটাইডের একটা চেন, তাই তো? যখন রাইবোজ সুগার থাকে তখন যেটাকে বলে আরএনএ। তো একটা আরএনএ, সেটা সাধারণত রাইবোজোমাল আরএনএ, আর আরএনএ, এবং তার সঙ্গে প্রোটিন। রাইবোজোমাল আরএনএ আর প্রোটিন, এই দুটো নিয়েই হচ্ছে রাইবোজোম নির্মিত। এবং এর বাইরে দিয়ে কোনো রকম পর্দা থাকে না, নন মেমব্রেন বাউন্ড। এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়, নন মেমব্রেন বাউন্ড অর্গানেলের নাম।
সবার প্রথমেই তোমাদের মাথায় আসা উচিত রাইবোজোম। ওকে, ইউক্যারিওটিক রাইবোজোম গুলি 70s হয়, সরি ইউক্যারিওটিক রাইবোজোম গুলি 80s প্রকৃতির হয়, আর প্রোক্যারিওট গুলি 70s। এবার এই এসটা কি? এস হচ্ছে ভেদবার্গ ইউনিট, ভেদবার্গের একক, ভেদবার্গ ইউনিট কি ডিফাইন করে? এর মাধ্যমে আমরা ভেদবার্গের মাধ্যমে বুঝি আমরা এটা একটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ গুণাঙ্ক। অর্থাৎ মনে করো আমি যদি এই রাইবোজোম গুলোকে নিয়ে সেন্ট্রিফিউজ করাই, তাহলে এগুলি কি হবে? সেডিমেন্ট হবে। তো এই সেডিমেন্টেশন রেটটা কত হাই, সেডিমেন্টেশন কোন রেটে এরা অধঃক্ষেপণ হচ্ছে, সেই রেট বা সেই স্পিডটাকে আমরা বলছি ভেদবার্গ ইউনিট। এবং এর মাধ্যমে আমি কি মেজার করছি? ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি যদি দেখা যায় পরোক্ষভাবে আমরা ঘনত্ব বা আকার দেখছি, যা যত বেশি আকার হবে, তত বেশি বড় হবে, তত বেশি ঘন হবে, তত তাড়াতাড়ি সেটেল ডাউন করবে, রাইট? তো এই বেসিসেই তাহলে ডিরেক্টলি এরা কি ডিফাইন করে? ডিরেক্টলি সেডিমেন্টেশনকে ডিফাইন করছে, কিন্তু ইনডাইরেক্টলি কি মেজার করছে? ঘনত্ব আর বা সাইজ। ঠিক আছে, তো যেক্ষেত্রে 70s রয়েছে, 70s গুলি সাধারণত দুটো ইউনিট থাকে, একটা লার্জ সাব ইউনিট, একটা বৃহৎ অধ একক, আর একটা ক্ষুদ্র অধ একক। তো উদ্ভবটা হচ্ছে এক্ষেত্রে 40, সরি এক্ষেত্রে হচ্ছে 50 আর 30, আর 80s এর ক্ষেত্রে এটা হচ্ছে 60 আর 40s। ঠিক আছে, বৃহৎ অধঃক্ষেপণটা হচ্ছে 80s 60s, আর ক্ষুদ্র অধঃক্ষেপণটা হচ্ছে 40s, দুটো মিলে 80s তৈরি করছে রাইবোজোম। ওকে,